নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের একাদশ পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো অলংকারের আমি ডায়াগ্রাম বানিয়েছি। অলংকারের শ্রেণী বিভাগ। অলংকারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। একে শব্দালংকার এবং দুয়ে অর্থালংকার। তোমরা এভাবে ডায়াগ্রাম বানাতে না চাইলে লিখেও দেখাতে পারো, সেটিও আমি দেখো নিচে লিখে দিয়েছি। অলংকারকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা একে শব্দালংকার এবং দুয়ে অর্থালংকার, এভাবে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, অলংকারের দ্বিতীয় বিভাগ অর্থালংকার। তো চলো এরপর আমরা দেখে নিই অর্থালংকার কাকে বলে বা অর্থালংকারের সংজ্ঞা। যে অলংকার একান্তভাবে অর্থের উপর নির্ভরশীল, অর্থকে অক্ষুণ্ণ রেখে শব্দ বদলে দিলেও যে অলংকার অক্ষুণ্ণ থাকে, তাকে বলে অর্থালংকার। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যে অলংকার একান্তভাবে অর্থের উপর নির্ভরশীল, বা আমরা বলতে পারি অর্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অর্থকে যদি অক্ষুণ্ণ রাখি এবং তারপর যদি তার শব্দগুলো আমরা বদলে দিই, তবুও যদি অলংকারটি অক্ষুণ্ণ থাকে, তখন সেই অলংকারকে আমরা বলছি অর্থালংকার। এর আরেকটি সংজ্ঞা আমি দিয়েছি একটু সহজ করে, বা শব্দের অর্থকে আশ্রয় করে যে অলংকার সৃষ্টি হয় তাকে অর্থালংকার বলে। এই সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি যে শব্দের অর্থকে আশ্রয় করে যে অলংকার সৃষ্টি হয় বা গড়ে ওঠে বা গঠিত হয়, তাকে আমরা বলছি অর্থালংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর আমরা দেখে নিই অর্থালংকারের উদাহরণ। এখানে লেখা আছে দেখো, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই কবিতার লাইনটি জীবনানন্দ দাশের লেখা। অর্থাৎ এখানে নাটোরের বনলতা সেনের চোখগুলিকে পাখির নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই ঠিক নিচেই লিখেছি দেখো আমি, বনলতা সেনের চোখের সঙ্গে পাখির নীড়ের বা পাখির বাসার তুলনা করা হয়েছে। কেন? না, পাখির নীড় যেমন পাখির আশ্রয়স্থল, বনলতা সেনের চোখও কবির কাছে গভীর আশ্রয়। এই তুলনার মধ্য দিয়ে কবির আবেগটি রূপ পেয়েছে। এভাবেই বাক্যটি সুন্দর হয়ে উঠেছে। এই তুলনা তাই অলংকার হয়ে উঠেছে। অর্থ এখানে প্রধান বিষয়, ধ্বনি নয়, তাই এটি অর্থালংকার। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে অর্থ যদি অক্ষুণ্ণ রেখে এর শব্দ আমরা বদলে দিই, তবুও কিন্তু অর্থালংকার অক্ষুণ্ণ থাকে। এরপর আমরা সেটিই দেখে নেব। এবার এর কিছু শব্দ অদল বদল করে দেখা যাক যেটি প্রকৃতপক্ষে অর্থালংকার কিনা। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো উদাহরণটা আমি আরো একবার লিখে নিয়েছি। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এটি প্রকৃত লাইন, তাই এখানে আমি লিখে দিয়েছি জীবনানন্দ দাশ। এরপর আমরা এই লাইনটিকে অর্থ অক্ষুণ্ণ রেখে কিছু শব্দ পরিবর্তন করে দেখব যে অলংকারটি অক্ষুণ্ণ থাকছে কিনা। প্রথমেই দেখো লিখেছি আমি, পাখির বাসার মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে দেখো নীড়ের জায়গায় বাসা পরিবর্তন করেছি, তবুও কিন্তু এই অলংকারটি অক্ষুণ্ণ আছে। কিংবা দেখো, পাখির নীড়ের মতো আঁখি তুলে নাটোরের বনলতা সেন। তাহলে এখানে দেখো চোখের জায়গায় আঁখি লেখা হয়েছে, এর এই শব্দটি পরিবর্তন করেছি, তবুও কিন্তু এর অলংকারটি একই আছে। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে বিহঙ্গের নীল সম চক্ষু তুলে নাটোরের বনলতা সেন। এখানে দেখো পাখির জায়গায় বিহঙ্গ লিখেছি, নীলের মতো এর জায়গায় লিখেছি নীল সম, এবং চোখের জায়গায় চক্ষু লেখা হয়েছে। তাহলে এখানে আমরা তিনটি শব্দের পরিবর্তন করেছি, তবুও কিন্তু এই অলংকারটি অক্ষুণ্ণ আছে। তাহলে দেখো এই কবিতার লাইনটিকে আমরা পরিবর্তন করে তিনবার লিখলাম, যেখানে অর্থকে আমরা অক্ষুণ্ণ রেখে এর কিছু শব্দ পরিবর্তন করে দেখলাম যে তবুও এই অলংকারটি কিন্তু অক্ষুণ্ণই রয়েছে তিনবারই। এরপর চলে এসো এর ঠিক নিচে, এখানে দেখো আমি প্যারা চেঞ্জ করে লিখেছি। এখানে শব্দ পাল্টে দিলেও অর্থ একই থাকছে, অর্থাৎ অলংকার অক্ষুণ্ণ থাকছে। বোঝাই যাচ্ছে শব্দ বা ধ্বনিগুচ্ছ নয়, তার অর্থটি এখানে গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে শব্দ বা ধ্বনিগুচ্ছ গুরুত্বপূর্ণ নয়, এখানে এর অর্থটি গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি এখানে অর্থই প্রধান বা অর্থটি তাৎপর্যপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই।
এখানে দেখো অলংকারের শ্রেণী বিভাগের ডায়াগ্রাম বানানো আছে। তোমরা সকলেই জানো যে অলংকারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। একে শব্দালংকার এবং দুইয়ে অর্থালংকার। শব্দালংকারের বিভাগগুলো আমরা আগেই আলোচনা করেছি। এই পর্বে আমরা অর্থালংকারের বিভাগগুলি আলোচনা করব। অর্থালংকারকেও আবার পাঁচটি ভাগে ভাগ করা যায়। একে সাদৃশ্যমূলক, দুইয়ে বিরোধমূলক, তিনে শৃঙ্খলামূলক, চারে ন্যায়মূলক এবং পাঁচে গূঢ়ার্থ প্রীতিমূলক। এগুলি আমরা এক এক করে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। তো আশা করি আজকের আলোচনার সমস্তটাই তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।